দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে গেছে। এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে। জিডিপি গ্রোথ হবে 26 সালে 3.3%, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। তা আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি। আপনি তো সরকার দেশটা চালাতে পারছেন না, দেশটা তো জিম্মি করে ফেলতেছে, দেশটা তো অন্যের হাতে তুলে দিচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশ আসলে কোন শক্তির হাতে এখন বন্দী, বাংলাদেশের ভাগ্য এখন এই মুহূর্তে কার হাতে, আমরা সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি যদি সরাসরি আপনার কাছে জিজ্ঞাসা করি, বাংলাদেশের ভাগ্য এখন কার হাতে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ভাগ্য সম্ভবত এখন বিদেশিদের হাতে। সবসময় ছিল, এখন কার হাতে স্পেসিফিক্যালি? বেসিক্যালি এখন যদি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, এবং তিনি কোথায় বন্দী হয়ে গেছেন এটা নিয়ে এখন আমরা পরিষ্কার হতে পারছি না। কারণ আমরা করিডোর দিয়েছি, আমরা ডিপ সিপোর্ট দেওয়ার কথা শোনা যাচ্ছে। সুতরাং এগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমরা হয়তো আমেরিকার দিকে ঝুঁকে পড়তেছি, অর্থাৎ আমেরিকার দিকে বন্দী হয়ে যাচ্ছি। করিডোর আমাদের ধরেন এই দেশের কেউ জানে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডোর দিয়ে দিচ্ছে, কোনো রাজনৈতিক দল জানে না, কিচ্ছু জানে না, তাদের তো ম্যান্ডেটই দেয়, অথচ তারা করিডোর দিয়ে দিচ্ছে। সুতরাং এই দেশটা কোথায় কি অবস্থায় চলে যাচ্ছে না, ধরেন এখানে আপনার মানবিক করিডোর নামে দেওয়া হচ্ছে, সেখানে জান্তার সরকারের সাথে আলোচনা নাই। এখন আরাকান, আমেরিকা তো আরাকানকে, ওখানে চীন আছে, আপনি করিডোর দিবেন, ওখানে নাকি দুর্ভিক্ষ হবে, সমস্যা হবে। তো আপনি এয়ারড্রপ করতেন, আপনি সমুদ্র দিয়ে যাইতেন, আপনি চীন দিয়ে ঢুকতেন, ভারত দিয়ে ঢুকতেন। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে করিডোর যেতে হবে কেন? এবং প্রতি মাসে প্রায় 6,000 থেকে 9,000 পর্যন্ত রোহিঙ্গা এখন আসতেছে। সুতরাং আমরা কোথায় যাচ্ছি এটা বলা মুশকিল। এদিকে নির্বাচন নিয়ে রোড ম্যাপ, এবং নির্বাচনে আপনি দেখলেন যে গত আপনার পরশুদিন আপনার যেসব ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে, যে আপনার 144 ভেঙে আপনার জমায়েত করা হলো। আমার কাছে মনে হয় যে 2013 সালে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেখানে কিন্তু আপনার ডাক্তার ইমরান সরকার, তিনি তখন কিন্তু ওটার নেতৃত্বে ছিলেন, এবং ওইটা সরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু আয়োজিত হয়। সেখানে ধরেন খাবার সাপ্লাই দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, এবং সেখানে ছাত্রলীগ, আপনার ব্লগার, বাম রাজনৈতিক দল, ছাত্ররা ওটার ভিতরে ছিল। তো শেষ পর্যন্ত তখন পাবলিক টয়লেটও নির্মাণ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সবকিছু আয়োজন করে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে যে তখন কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল, সেই আইনটাকে আপনার আপিলের সুযোগ করতে হবে এবং তাকে ফাঁসি দিতে হবে। এই কারণেই ওই গণজাগরণ মঞ্চ করা হয়েছিল, এবং এটার প্রেশার দেখিয়ে সেই আইন বদলানো হয়, আপিল করা হয়, এবং আপনার কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। তখন কিন্তু এই গণজাগরণ মঞ্চ এখন নাই, ইমরান সরকারেরও কোনো হদিশ নাই, সে এখন বিদেশে আছে। ঠিক সিমিলার ওয়েতে এই পরশুদিন একটা মব তৈরি হলো, আমি বলবো সেখানে আপনি দেখেন ইসলামিক দলগুলো এর আগে সরকার করলো কি অপ্রয়োজনে, কেউ জানে না, নারী সংস্কার কমিশন করে সেখান থেকে একটা প্রস্তাব নিয়ে সকল ইসলামিক দল বলেন আর ইসলামপন্থী ব্যক্তিদেরকে বলেন, আলাম ওলামা বলেন, সবাইকে ক্ষিপ্র করে দিল, এবং সবাই এসে এখানে যুক্ত হলো। এবং সেখানে দেখা গেল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানও সেখানে শরিক হয়, এবং সব ইসলামিক দলগুলি, এবং সেখানে স্লোগান, পতাকা, জাতীয় সঙ্গীত প্রচারে বাধা দেওয়া হয়। এরপরে বলা হয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এইসব স্লোগান দেওয়া হয়, জাতীয় সংগীত পড়তে দেওয়া হয় না। তো এই যে আমি বলবো যে সারা বিশ্ব জানলো যে এই যে মৌলবাদের উত্থান ঘটলো, তা আমরা তাহলে যাচ্ছি কোথায়? সারা দেশ তো বিশৃঙ্খল অবস্থা। এদিকে অর্থনৈতিক দিক থেকে আমরা তলানির দিকে চলে যাচ্ছি। দেখেন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি ফোকাস করেছে আমাদের জিডিপি গ্রোথ হবে 26 সালে 3.3%, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। অর্থাৎ এরপরে 2026 সালে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি, সেখানে আমাদের এই ভর্তুকি টর্তুকি, ঋণ টিনের পরিমাণ সব বেড়ে যাবে। তা আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি, এবং দেশে একটা অশান্ত রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ নাই, ব্যবসা নাই,
বাজার দর এখন বাড়ছে, কারণ IMF এর লোন পাওয়ার জন্য সব ভর্তুকি ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তো সুতরাং দেশটা আসলে খুব বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে। আমার মনে হয় যে দেশে কি হবে এটা বলা মুশকিল। এখন এই সরকার থাকবে কিনা, ইলেকশন হবে কিনা, নেক্সট সরকার পরিবর্তন যদি ঘটে কি ঘটবে, এটা বলা খুবই মুশকিল। দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে গেছে। এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে। সরকারের ভিতরে কোনো চ্যাটব্যাট নাই। এই যে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক, তিনি একটা অনলাইনে আসছিল, তিনি বললেন যে আমার 2 উপদেষ্টার সাথে কথা হয়েছে, তারা বলছে তারাও এটা বুঝতে পারতেছে না এটা কি হতে যাচ্ছে। অর্থাৎ সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে সরকার করছে। এখন কি কোন দেশ এখন এই অন্তর্বর্তী সরকারের একটা অংশকে নিয়ন্ত্রণ করছে? আমি এটাই বললাম যে করিডোর নিয়ে যাওয়া, ডিপ সি পোর্ট নিয়ে যাওয়া, এগুলি করতে গিয়ে আমরা কি আবার একটা যুদ্ধে জড়িয়ে যাচ্ছি কিনা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থ্রেটেন হচ্ছে কিনা। এমনিতে তো আপনি জানেন যে আরাকান, আপনার আমাদের হিল ট্যাক্স, তিব্বত, মিজোরাম, এগুলো মিলে কিন্তু একটা দেশ করার প্ল্যান কিন্তু আমেরিকার বহু আগের থেকে। আজ থেকে 15 বছর আগে আমি চিটাগাং হিল থেকে শুরু করে শেরপুর পর্যন্ত মুভ করেছি এবং 5-6টা রিপোর্টও করেছি। সনাতনী ধর্মের সব লোক খ্রিস্টান বানায় ফেলছে। শুধু জিয়া রহমানের সময় যাদেরকে সেটেলার করা হয়েছে তারা ছাড়া সব অলমোস্ট সবাই কিন্তু আপনার খ্রিস্টান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কি সেই আলাদা কোনো একটা রাষ্ট্র তৈরির প্রসেসে ঢুকে যাচ্ছি কিনা, এটা আসলে একদমই ধোঁয়াশা। এটা বলা খুবই মুশকিল, কনক্লুশন টানা খুবই মুশকিল। আমরা একটাই বলছি যে আমার মনে হয় যে এই ডক্টর ইউনূস সরকার আমার মনে হয় বিদেশি, বিশেষ করে আমেরিকান ট্র্যাপে পড়ে গেছে। এবং এইগুলো করতে গেলে সামনে চীন আছে, ভারত আছে, আপনার মায়ানমার জান্তা আছে, আরাকান আছে, আমাদের এখানে রোহিঙ্গা বাড়ছেই, দিন দিনে বাড়ছেই। আমরা কোথায় যাচ্ছি, কি কি অবস্থায় যাচ্ছি, আমরা আমাদের কোনো অন্তত পক্ষে কুলতরা দেখতে পাচ্ছি না। আমরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছি। সাংবাদিক ইমা আজিজ, আমি খুব পার্সোনাল জায়গা থেকে একটি মন্তব্য করে প্রশ্নটা আপনাকে করছি। আমি আপনার সঙ্গে তো আমার সম্পর্ক কম দিনের নয়, দীর্ঘ 20 বছর, কম করে হলো 20 থেকে 25 বছর। আহ আপনাকে কখনো এরকম হতাশ হয়ে আমি কথা বলতে দেখিনি। এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলছেন, আসলে কি আমরা সবাই হতাশ হওয়ার কোন জায়গা আছে কিনা, সেই উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে কথা বললেন যে আমরা আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছি কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছেন কিনা, আমরা কি ট্রাপে পড়তে যাচ্ছি নাকি নিজেদেরকে ট্রাপে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ফেলছি? আমার মনে হয় ক্ষমতা বাড়ানোর জন্য, সময় বাড়ানোর জন্য আমরা নিজেরাই অনেক শর্ত মেনে নিচ্ছি। আমরা হয়তো এখনো দৃশ্যমান হচ্ছে না, যেমন করিডোর। আমাদের ফরেন উপদেষ্টা বললো, পররাষ্ট্র উপদেষ্টা বললো, আমরা নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, শর্ত মানলে আমরা করিডোর দেব। আমার বক্তব্য হচ্ছে এই 21 জনকে কে দায়িত্ব দিল? একটা ভূখণ্ড অন্যের হাতে তুলে দেওয়ার দায়িত্ব কে দিল আপনি বলেন? আমি হতাশ না। আমি দেখেন, মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মানুষ এই পাকিস্তানের নির্যাতনের পরে এরকম একটা মাঠ টাইম অবস্থায় চলে গেছিল, কি করে কি না করে, শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধে জড়িয়ে যায়, দেশ স্বাধীন হয়। এবং সেই স্বাধীনতার বিরুদ্ধেও কথা হচ্ছে। আপনি দেখেন পরশুদিনের যে সম্মেলন, সেখানে আপনি খেয়াল করে দেখেন, বললো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এইসব স্লোগান, জাতীয় সঙ্গীত পড়া যাবে না, এগুলো কি? আপনার সব আপনার দেশের 71-এর, আবার আপনি দেখেন মাহফুজ আলম আপনার উপদেষ্টা, তিনি আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস দিলেন, বললেন যে 71-এর গণহত্যাকারীদেরকেও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তাদেরকেও ক্ষমা চাইতে হবে। আবার কোন অদৃশ্য শক্তির প্রেসারে তিনি কিন্তু আবার সেটা প্রত্যাহার করে নিলেন। তো সে তো সেটা ঠিক দিয়েছিল। আমার কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ গণহত্যাকারী, তাদের তো বিচার হতেই হবে। তাদের কিন্তু এই দেশে এটা ঠিক আছে, রাজনীতি করার অধিকার নাই, কারণ তারা গণহত্যা করেছে। ঠিক 71 সালেও তো গণহত্যা করেছে। প্রাদেশিক সরকারের 3 জন মন্ত্রী ছিল জামাতের, তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সোলজারকে সহযোগিতা করেছে এবং এই দেশে গণহত্যা চালিয়েছে। তাদের বিচার হবে না কেন? এই প্রশ্ন তো উঠেছে এখন। তো এখন তাহলে এত প্রশ্নের মীমাংসা এই সময় কিভাবে দিবেন? আপনি গণ অভ্যুত্থান, ফেসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সব রাজনৈতিক দল জনগণ একমত হয়েছিল, এবং গত পরশুদিনের এই 144 ভেঙে আপনার এই আকস্মিক আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান তুলে আপনার সেখানে সব ইসলামপন্থীরা এই সাজিদ কি হাসনাত আব্দুল্লাহ পিছনের সামনে দেখা গেল, খুব ছাত্র দেখা গেল না, তাদের পিছনে থেকে
এই যে নানান রকম সমস্যার ডালপালা এখন মেলছে, এটার সমাধানটা কোথায়? সমাধান আমি মনে করি কোন কোন কোরামিন দেওয়া সম্ভব। তো উনি তো ইলেকশন দিতে চাইছে, এখন রোডম্যাপ দেয় না কেন? পরিষ্কার করে নির্বাচনটা দিয়ে উনি তো পারলেন না। 9 মাস, 9 মাস একটাইতে ফেসিবাদের দ্বারা গণহত্যা করেছে। এ পর্যন্ত একটি মামলায় কোনো চার্জশিট দিতে পারে না এই সরকার। অভিযোগ দায়ের করেছে 3 জন মাস্টার মাইন্ড নাম দিয়ে, 3 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ দায়ের করেছে, কিন্তু এই 9 মাসে একটি একটি গণহত্যার মামলায় একটা চার্জশিট দিতে পারে নাই। এদের দ্বারা বিচারও সম্ভব না। অথচ তাদেরকে দিয়ে আপনি খেয়াল করেন, এদেরকে দিয়ে আমার মনে হয় এই চাপ তৈরি করা। আপনি খেয়াল করে দেখেন, গরমের সময় আবার ঠিকই আপনার 144 ব্রেক করছে, আন্দোলন করছে, আবার শীতল পানি দিয়ে তাদের যাতে হিট স্ট্রোক না করে তাদের রক্ষা করছে। ঠিক ইমরান সরকারের মতো সময় তখন যেমন নিরাপত্তা দিয়েছে, খাবার দিয়েছে, নানান ভাবে শেল্টার দিয়েছে, ঠিক এদেরকেও তাই দিয়েছে, দিয়ে প্রেশার দিয়ে তারা ভাবছে যে তারা অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিল যে কোন রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নাই। এখন এই কথা বলছে, অথচ আপনি দেখেন আইসিটি আইন কিন্তু বদল করলো, ঠিকই এখন আবার চেঞ্জ করলো। এগুলি কি? ওনার তো কথাই ঠিক রাখতেছে না। সুতরাং এই জন্য মানুষের ভিতরে অবিশ্বাস, তিনি আদৌ নির্বাচন দিবেন কিনা। আগে যেমন মাঝখানে দেখলেন প্রধান উপদেষ্টা হেঁটে গেলে, উপদেষ্টা হেঁটে গেলে পিছন থেকে বলা হতো যে আপনারা 5 বছর থাকেন, আপনারা 8 বছর থাকেন, আজীবন থাকেন। এখন কিন্তু এই আওয়াজ কমেছে, প্রতিবাদে এই আওয়াজটা কিন্তু কমেছে, আপনি খেয়াল করে দেখেন। কিন্তু নির্বাচনের ব্যাপারে সেই আগের মতো একই ভাষায় আছে, ডিসেম্বর থেকে জুন। কিন্তু রোডম্যাপ দিতে ডিসেম্বর থেকে আপনি জুন যদি নির্বাচন দিবেন, তাহলে আপনি রোডম্যাপ দেন না কেন? পরিষ্কার করেন না কেন? এই ধোঁয়াশায় রাখেন কেন? আর মাঝে মাঝে এই মব জাস্টিসের করতে যান কেন? এখন এই মব জাস্টিস আপনি করলে এটা তো এক ধরনের মব জাস্টিস, চাপ তৈরি করে আপনি আওয়ামী লীগকে, আপনি আইনের কাঠামো, এই দেশের সবগুলো রাজনৈতিক দল আইনসম্মত ভাবে, কারণ আমরা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, সেখানে আপনি এক্সিকিউটিভ অর্ডারে কেন তাদেরকে বাতিল করলেন? আওয়ামী লীগকে আপনি বিচার করতেন, বিচার করলে তো গণহত্যাকারী এমনিই তো নেতৃত্ব শূন্য হয়ে যেত। আপনি খেয়াল করে দেখেন, প্রেসিডিয়াম সদস্য এক্সিকিউটিভ কমিটি মিলা 14 দল মিলে সব সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং সেখানে তো দলও দায়বদ্ধ, দলের তো দায়িত্ব আছে। সুতরাং দলকে আপনি এমনিতে নিষিদ্ধ করতে পারতেন। এখন দলকে নিষিদ্ধ করা হয় নাই, তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে। আবার দেখেন বলা হচ্ছে, সাংবাদিক মাজিদ, আপনার সঙ্গে একটু অ্যাড করি যে জাতিসংঘের প্রতিবেদনের রেফারেন্স সবসময় দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারের ক্ষেত্রে। সেই জাতিসংঘ তো স্পষ্টভাবে তাদের প্রতিবেদনের শেষ প্যারায় স্পষ্টভাবে উল্লেখ করেছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে তারা বিরোধী, এবং এটি যদি করা হয় তাহলে বহুদলীয় গণতন্ত্রের যে প্রত্যাবর্তনের একটা আশা সেটি সেটি মৃত্যু ঘটবে। এই একবার স্পষ্ট এভাবে লেখা ছিল ওই সুপারিশে। ওইটার ব্যাপারে খালি এইটাই বলে যে এটা গণহত্যা করেছে এবং শেখ হাসিনা মাস্টার মাইন্ড, তিনি এটা নির্দেশ দিয়েছে, তিনি দায়ী, এইটুকুই শুধু বলা হয়। কিন্তু শেষে যে বলা হয়েছে পুলিশ হত্যা, তারপর 15 তারিখ পর্যন্ত এতজন হত্যা, 5 তারিখে সরকার পালায় গেছে, 5 তারিখের পরে আর 10 দিনের হত্যার হিসেব কোথায়? হিসেব কোথায়? সেখানে তো আমরা তো দেখলাম যে প্রায় 60% থানা লুট হয়ে গেছে, অস্ত্র মানুষের হাতে, সন্ত্রাসীদের হাতে। সে অস্ত্র কোথায় গেল? অস্ত্র তো এখনো প্রায় 1.5-2 লাখ অস্ত্র বাইরে পড়ে আছে। অস্ত্র কোথায়? আপনার সরকার এই আপনার এই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ, যুবলীগের নামে অনেক অস্ত্র লাইসেন্স দিয়েছিল, সেগুলো কোথায়? প্রায় 3 লাখ 4 লাখ অস্ত্র আপনার মানুষের হাতে চলে গেছে, সেখানে এখনো অস্ত্র এখনো কিন্তু উদ্ধার হয় নাই। সুতরাং এদিকে আপনি দেখেন সবগুলো নেতা, এই বিবিসি রিপোর্ট করেছে, সবগুলো নেতা, মূল নেতা ভারতে আছে, তারা ওখান থেকে আওয়ামী লীগ পরিচালনা করছে। এখন আপনি নিষিদ্ধ করলেন, নিষিদ্ধ করলেন কি? একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন, এখন এত বড় একটা দল এই আকস্মিক এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করলেন। আবার বললেন যে তারা যদি কোনো গোপনেও মিটিং করে তাহলেও তাদেরকে পুলিশ এখন অ্যারেস্ট করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো কিছু অ্যাক্টিভিটিস করলেই তাদের এমনকি মাস মিডিয়াতেও কোনো কথা বললে যিনি এটা লাইভ দিবে, যিনি এটা শুনবে, তাকেও গ্রেপ্তার করা হবে। এত কঠোর আইন, কঠোর ব্যবস্থা আপনি যে নিলেন, হ্যাঁ, আপনি পলিটিক্যালি মুভ করলেন না কেন? সব দলকে সাথে আলোচনা করলেন না কেন? সব দলই তো তাকে নিষিদ্ধ চেয়েছে, কিন্তু কেউ চেয়েছে আইনের মাধ্যমে। আপনি যদি বিচারের মাধ্যমে, অর্থাৎ কোর্টের মাধ্যমে এই দল একটা গণহত্যাকারী দল, তাকে নিষিদ্ধ পার্মানেন্ট করেও দিতেন, হ্যাঁ,
তাহলেও কিন্তু আজকে নাজি পার্টি নিষিদ্ধ আছে না এখন পর্যন্ত, তাদের বিচার হচ্ছে না, হচ্ছে তো। তা আপনি সেটা সেই পথে না হেঁটে এক্সিকিউটিভ অর্ডারে সেই ফেসিবাদের মতো, যেমন জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে হঠাৎ করে পিছনের শেষের দিকে নিষিদ্ধ করে দিল, এরকম আপনি সব অ্যাক্টিভিটি বন্ধ করে দিলেন। তো এটাকে সমস্যা বাড়লো না কমলো, এটা তো বুঝতে পারতেছি না। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন এই আশঙ্কা আরো অনেকেই করছেন যে করিডোরের বিষয়ে হয়তো চুক্তি হয়ে গেছে, বা অন্যান্য আরো বিষয়ে যে আমেরিকার যে চাওয়াগুলো আছে, দাবিগুলো আছে, সেগুলো হয়তো পূরণ করা হয়েছে। আপনি নিজেও বললেন, আমরা কি আসলে সত্যি সত্যি ধরে নেবো যে এর মধ্যে হিডেন কোনো এগ্রিমেন্ট হয়ে গেছে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের? না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি অন্তর্বর্তীকালীন সরকার করিডোরের ব্যাপারে কোনো কথা বলতে পারে কিনা? আপনি এই সরকারটা সব রাজনৈতিক দলের, জনগণের সবার সমর্থিত সরকার। আপনি দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, তাকে আশ্রয় দেওয়ার জন্য পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিচ্ছে। আপনি একটা অংশ দিয়ে দেন, আমাদের 3 বিঘা করিডোর ছিল না, ভারত দিছিল না 3 বিঘা করিডোর আমাদের, ওখান থেকে বাংলাদেশের ভূখণ্ডের লোকানা বাধা দিত, তো দিত না তো। করিডোর দেওয়া মানে কি ওই জায়গায় তার নিয়ন্ত্রণ, যাকে দিবেন তার নিয়ন্ত্রণ। আমরা ভারতে দেখেন করিডোর নিলাম, তারপরে আমাদের নিয়ন্ত্রণ দেয় নাই, সকালে খুলে দেয়, বিকালে 1 ঘন্টা খুলে দেয়, এই করে। যার ফলে বাংলাদেশে আমাদের সেই সব এনক্লেভ থেকে লোকজন আসতে মায়ের নাম বদলাইছে, বাবার নাম বদলাইছে, কত কিছু করে করে তারা লেখাপড়া বা বাজারঘাট করছে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আপনি করিডোর দিলেন, আপনার তো ম্যান্ডেট নাই করিডোর দেওয়া। আপনি একটা দেশের একটা অংশ লিখে দিবেন, বলা হচ্ছে মানবিক করিডোর, খাদ্য সাপ্লাই দিবেন, খাদ্য সাপ্লাই দিবেন। এখনই তো আপনি আরাকান আর্মি ঢুকে পড়ছে তো, বোম ফাটাই তো তো। তো এগুলো এখন কি করবেন? এখন যদি জানতার সাথে কি আমরা আমি যুদ্ধে একটু নিশ্চিত জড়াবো? হতে যাচ্ছি, সাংবাদিক মেয়াজি, আমি একটু নিশ্চিত হতে যাচ্ছি যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে যে আমেরিকান সৈন্য ঢুকে পড়েছে সিলেটের একটি জায়গা থেকে, তারা বাস ভর্তি করে আমেরিকান সৈন্য যাচ্ছে, এইগুলো কি আসলেই সত্য? না, এগুলো বলা মুশকিল, কারণ এটা গুজবও হতে পারে। তবে আমিও যেটা শুনেছি যে অলরেডি আপনার করিডোর দিয়ে ও এখানে খাদ্যশস্য বা অস্ত্র কি আছে না আছে ওখানে গেছে, এটা শোনা যাচ্ছে। এখন আদৌ গেছে কিনা, এগ্রিমেন্ট করে ফেলছে কিনা গোপনে, এটাও তো জানি না। এটা তো কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার আলোচনা করতেছে না। সবগুলো দল থেকে এটা দাবি উঠেছে, রাজনৈতিক দলের সাথে বসা, আলোচনা করা। আলোচনা নাই। এই ওনারা ওনারা একটা অ্যাডভাইজারি কমিটি করছে, অন্তর্বর্তীকালীন সরকার করছে। এর ভিতরে 3 ভাগের 1 ভাগ হলো দ্বৈত নাগরিক। এরা তো আমাদের দেশের লোক না, পুরোপুরি অদ্বৈত নাগরিক। তারা এখন আমাদের দেশে আসে, বিদেশে থেকে আসে আমাদের দেশে। সব আমার কাছে মনে হচ্ছে যে সবাই এখন বিদেশের এজেন্ট হিসাবে কাজ করতেছে। এর থেকে আমার মনে হচ্ছে যে ঠিকই আছে, ডিসেম্বর পর্যন্ত শুরু, ডিসেম্বরের পরে আমি যেটা বুঝতে পারছি যে রাজনৈতিক দলগুলো নামবে। এবং 1-11-এর সরকার যে মহিউদ্দিন ফখরুদ্দিনের যে অবস্থা হয়েছে, তার সব ভয়াবহ অবস্থা হবে যদি নির্বাচন সঠিকভাবে না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার তো আসলে প্রশ্ন করার কিছু নেই, আপনি সব আগে থেকে বলে দিয়েছেন, আপনি ফোরকাস্টিং করে রাখছেন। এবং তাহলে আমাদের খুব স্বাভাবিক প্রক্রিয়ায় উত্তরণের কোনো পথ নেই, আবারও মানুষকে রাজপথে নামতে হবে, রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করতে হবে। এবং হয়তো সেই সময় খুব বেশি নয়, আপনি তো টাইম ফ্রেম বেঁধেই দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে। আপনি তো সরকার, দেশটা চালাতে পারছেন না, দেশটা তো জিম্মি করে ফেলতেছেন, দেশটা তো অন্যের হাতে তুলে দিচ্ছেন। সুতরাং এখন তো আমি বলবো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব দেশকে রক্ষা করা। কারণ এই বিদেশি, আমি বলবো এটাকে নাম দিচ্ছি আমি আন্তর্জাতিক সরকার। কারণ এখানের ভিতরে আপনি দেখেন বিদেশি নাগরিক সব করতেছে। আপনার সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আছে, আবার তাদের সহযোগী যত কমিশন আছে কমিশনের মধ্যেও আছে সব বিদেশি নাগরিক। বিদেশি নাগরিকরা তো কাজ করতেছে, এরা তো দেশের সাথে, তাদের যে দেশের নাগরিক তার তার প্রতি তার অনুগত আছে না। ওই যে আনোয়ার চৌধুরী ছিল ব্রিটেনের, বাংলাদেশি ছিল, অ্যাম্বাসেডর হয়ে আসছিল। সে কি আপনি দেখছেন কোনোদিন বাংলাদেশের পক্ষে কথা বলছে? সে ব্রিটিশ, সে ব্রিটিশের নাগরিক, ব্রিটিশ। সে ব্রিটিশ থেকে বাংলাদেশ আসে, তাকে তো ভয় দেখানোর জন্য কোনো চিন্তা হয়নি। সুতরাং এটা বাংলাদেশি না যে বিক্রি হয়ে যাবে। যখন ভিন দেশে ধরেন কানাডা বলেন, আমেরিকা বলেন, অন্য দেশে যে সব দেশেই বলেন, যদি নাগরিকত্ব নেয় তাকে ওত দিতে হয়, সে তার বাইরে আসতে পারবে না। তো সে তো সুতরাং এখন তো আপনার এই আপনিই বলেন, আপনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, আপনার সংবিধান করে দিচ্ছে, সংবিধানের প্রধান ব্যক্তি হচ্ছে আমেরিকান সিটিজেন। আপনি বলেন কি করবেন? আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন করছেন,
সেখানে বদিউল আলম মজুমদার, তিনি আমেরিকান সিটিজেন। আপনি বলেন, এই যে তারপরে এই যে আহ, আহ, আমাদের নারী উপদেষ্টা দুইবার আছে, চেয়ারম্যান, হ্যাঁ, দুইবার ওনারা চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং এছাড়া আমার বিল্ডিং এও বসে আছে একজন, সেও তো আমেরিকান নাগরিক। তো সুতরাং এখানে তো ভরা আছে, আমার বিল্ডিং এও আছে পাশ করে একজন, সে এখন বোধহয় সরকারি কোয়ার্টারে যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং আমি তো বলবো এইটা একটা আন্তর্জাতিক। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ইংরেজি দেখলেই উনি দুর্বল হয়, বিদেশি দেখলে উনি খুশি। সব ব্রেনি লোক নাকি বিদেশি আছে, বিদেশে আছে। আপনার পিনাকি দেখেন, ওই চ্যানেল আইতে সাক্ষাৎকার দিল, ওই দীপ্তি চৌধুরী সাক্ষাৎকার নিল, সেখানে বললো সেখানে সে অ্যাসাইলাম নিয়ে আছে, তাকে নাকি ইউনূস সরকার আনার চেষ্টা করতেছে। তিনি তার বক্তব্য হচ্ছে, আমি দেশে গিয়ে কি করব, কি খাবো, আমার তো এখানে চাকরি করি, আমার তো আয় আছে। হ্যাঁ, আয়ন সরকার চাচ্ছে জাতির উদ্ধারের জন্য উনি হয়তো বাংলাদেশে চলে আসবে। আপনি বলেন তো দেখি, এইভাবে যদি সব বিদেশিদের দিয়ে যে সরকার চালানো শুরু হয়, তাহলে স্বাধীন দেশটা কোথায় রইলো? আপনি আমাকে বলেন, স্বাধীন দেশটা কোথায় হলো? আমি শেষ করব। সাংবাদিক আজিজ, আপনার কথার পরিপ্রেক্ষিতে আসলে প্রশ্নের উত্তর খুব কম মানুষের সম্ভবত জানা আছে। আপনি যে প্রশ্নগুলো উত্তরের মধ্য দিয়ে নিজে তৈরি করলেন, আমার শেষ প্রশ্ন একটি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি তাদের রোল গুলো ঠিক মতো প্লে করতে পারছে? যদি না করে থাকে তাহলে কেন পারছে না? না, সেটা হচ্ছে যে আপনার খেয়াল করে দেখেন, নিবন্ধিত দল না, জামাতও নিবন্ধিত না, এনসিপিও নিবন্ধিত না, অথচ এনসিপি যা চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাই করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যা বলা হয়, এনসিপি দাবি করলে সেটা উল্টে যাচ্ছে। এখন আপনি শিওর থাকেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হলো, এরপরে রাষ্ট্রপতিকে তাড়ানোর জন্য নামবে, আপনি দেখবেন তাড়ানোর জন্য নামবে, তারপরে দেখবেন যে আওয়ামী লীগের অফিস দখল করে বসে আছে। কি করবেন আপনি? দেশটা আওয়ামী তো লীগের একদম, অফিস দখল হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখলাম যে এনসিপি নেতা কর্মীরা গিয়ে ওখানে জাতীয় নাগরিক কমিটির সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছে। ওইটাই দখল করবে। আপনি চিন্তা করেন, অর্থাৎ সারা দেশটাই ছাত্রদেরকে ব্যবহার করতেছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস কি একবারও বলছে ছাত্রদের, বাবারা তোমরা পড়াশোনাও করো, তোমরা দেশও চালাও? তা তো করতেছে না, কারণ ছাত্ররা দেশ চালানো ব্যস্ত। আপনি চিন্তা করেন যে ক্লাস 8 থেকে মাস্টার পর্যন্ত এই ছেলেরা এখন রাষ্ট্র চালায়। প্রত্যেকটা, আপনি চিন্তা করেন, প্রত্যেকটা মিনিস্ট্রিতে এই ছাত্র করে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা সব অপকর্মের সাথে যুক্ত হয়ে গেছে। আপনি দেখেন, আমরা বলছি না সালমান রহমান দরবেশ, আর এক দরবেশ, আপনার দেখেন 400 কোটি টাকা বাড়িয়ে দিয়ে পেয়ে গেছে, বিচার নেই, এগুলো বিচার হচ্ছে না। খেয়াল করেন, তারা আবার নিজেরা তদন্ত করে, নিজেরা তো একটারও বিচার হচ্ছে? এটা পত্রিকাগুলো লিখতেছে না, রেলওয়েতে ইন্টারমিডিয়েট পাস 3টে বসায় দিছে উপদেষ্টা করে, 3টা ছাত্র ইন্টারমিডিয়েট পাস, এখন রেলওয়ের সবকিছু ইজারা দিয়ে খাচ্ছে তারা। এই যে অ্যাডিশনাল সেক্রেটারি, সে টিকতে পারে নাই, তাদের দাপটে টিকতে পারে নাই, সে এসে সব বলে দিছে। বিচার হচ্ছে কারো একটা? বলেন মিনিস্ট্রিতে যাদের দেওয়া হয়েছে, যে ডিসি পদায়ন করছে, সবগুলো যে ডিসি পদায়নের সময় ঘুষ টুস নিচ্ছে, এসব আসছে না, আলোচনা আসছে না, বিচার হয়েছে? একটারও বিচার হচ্ছে? একটারও তদন্ত হচ্ছে? দুটো টাকায় দেয় না কেন? এই ছাত্রদেরকে রক্ষা, আপনি 52 সাল থেকে 94 সাল 24 সাল পর্যন্ত সব যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা। কিন্তু এই ছাত্ররা, কোন ছাত্র নেতা এত বিতর্কিত হয়েছে বলেন? এখন এরা হেলিকপ্টার ছাড়া চলে না, V8 গাড়ি ছাড়া চলে না, এরা খাল খনন করে কার্পেটের উপর কার্পেট বিছায়া। হ্যাঁ, কি করবেন আপনি বলেন? এখন দেশটা তো একটা অরাজক সিচুয়েশন চলে গেছে। ছাত্ররা এখন দোকানদার কয় যে সমন্বয় আসতেছে, পুলিশ থেকে ভয় পায় না মানুষ, হ্যাঁ, সিনিয়র থেকে ভয় পায় না, ছাত্র দেখলেই ভয় পায়, এইরকম একটা সিচুয়েশন হয়েছে। এরে নামাও, এরে ধরো, এটা দখল করো, অমুক করো, এগুলো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই অরাজক অবস্থায় তো দেশ চলতে পারে না। আমরা শেষ করবো। আমার যে প্রশ্নটা ছিল, আপনি খানিকটা উত্তর দিয়েছেন যে সবকিছুই এনসিপি বা এই ছাত্রদের দল সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিএনপির মতন পোরখা রাজনৈতিক দলগুলো কেন এইগুলোর বিরুদ্ধে এক্সিস্টেন্স মানে রেজিস্ট্যান্স তৈরি করতে পারছে না, অথবা না, তাদের পারছে রোল না, পারছে না করছে না? হচ্ছে কি, আমার আমার বক্তব্য হচ্ছে, আমাদের গ্রাম দেশে বলে বিএনপি ফাঁটাবাসের চিপায় পড়ছে। অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে, এটা ঠিক, এই সরকারের টিকা আসলেই কঠিন, তো মানে কঠিন। চিপা পড়লো কেন? কিন্তু কিন্তু চিপা কিন্তু পড়লো কেমন করে? চিপা হলো, অর্থাৎ এই সরকারকে ধাক্কা দিয়ে ফালাই দিলে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তখন তো জি। শূন্য জায়গায় শূন্য থাকবে না, কেউ তো এসে পড়বে তখন। তাহলে রাজনৈতিক দল বড় দল হয়ে লাভ হলো কি? আবার এখন ধরেন এই গত পরশু দিনের আন্দোলনে আপনার মৌলবাদীদেরকে তো সামনে নিয়ে আসছে,
এরা তো দেশের স্বাধীনতাই বিশ্বাস করে না, ৭১-এ বিশ্বাস করে না। আপনি কোন আমরা জায়গায় নিয়ে গেলেন দেশটা? এখন তো সংঘাত। আমি তো মনে হয় যে একটা গৃহযুদ্ধের দিকে দেশ চলে না যেতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি করে ফেলছে। সবার ভিতরে অনাস্থা, অবিশ্বাস। আমরা শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক আমি আজিজ, অসংখ্য ধন্যবাদ আপনার আউট স্পোকেন যেই কথাবার্তাগুলো। দর্শক শেষ করছি, আমাদের কিছু বলার নেই। সাংবাদিক আজিজ কিছু উত্তর দিয়েছেন প্রশ্নের জায়গা থেকে, আবার তিনি নিজেও কিছু কোশ্চেন অ্যারাইজ করেছেন। আমার মনে হয় সরকারের কাছেও এই প্রশ্নগুলোর উত্তর নেই নিশ্চিত ভাবেই, তারপরও অবশ্যই আমরা উত্তর জানার অধিকার রাখি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।